নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের স্বাগত জানাই। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প ডক্টর গৌরী দের লেখা প্রতিহিংসা। এই গল্পে আমার সঙ্গে বিশেষ চরিত্রে কণ্ঠদান করেছেন করণ এবং ঐশী। শুরু হচ্ছে আজকের গল্প প্রতিহিংসা। কলকাতা থেকে মাইল 10 দূরে একটা ছোট্ট গ্রাম, নাম মানহারা। কিছুদিন ধরে গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ মানুষ মারা যাচ্ছে। বিশেষ করে রাত করে যারা বাড়ি ফিরছে তাদের মধ্যে অনেকেই প্রাণ হারাচ্ছে। চারিদিকে হইচই পড়ে গেল। পুলিশ, থানা, হাসপাতাল কর্তৃপক্ষ কেউ কোনো কারণ খুঁজে পেল না। গ্রামের মধ্যে একটা অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। সন্ধ্যের পর আর কেউ বাড়ির বাইরে যাচ্ছে না। যাদের রাত করে ফিরতেই হচ্ছে তারা বড় বড় টর্চ নিয়ে দল বেঁধে ফিরতে লাগলো। আর এটাই আশ্চর্য ব্যাপার, যারা প্রাণ হারিয়েছে তারা কেউই দলের সঙ্গে নয়, একা ছিল। মানহারা গ্রামের দুটো বাড়ি নাম করা। একটা হলো গ্রামের এক প্রান্তে নবীন দত্ত আর অন্য প্রান্তে রতন ঘোষের বাড়ি। নবীনবাবু আর রতনবাবু দুজনেই ছিলেন দুজনের পরম বন্ধু। তাঁরা আজ বেঁচে নেই। তাঁদের ছেলে মহিম দত্ত আর রমেশ ঘোষ ওই বাড়ি দুটির মালিক। দুটো পরিবারের মধ্যে এখনো আত্মীয়তা বজায় আছে। তাই একটু দূরে হলেও রমেশ ঘোষের মেয়ে লক্ষ্মী প্রায়ই যায় দত্ত বাড়ি। ওদের বাড়ির লোকেরাও রমেশ ঘোষেদের বাড়ি আসে। দুটো বাড়িতেই প্রায় একই সঙ্গে দুটো অঘটন ঘটে গেল। একই সঙ্গে লক্ষ্মীর আর মহিম দত্তের ছেলে নান্টুর বিয়ে ঠিক হলো। প্রায় একই দিনে দুজনের বিয়েও হয়ে গেল। লক্ষ্মীর বিয়ে হলো পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে, আর নান্টুর বিয়ে হলো সেই গ্রামেরই এক কবিরাজের মেয়ে নলিনীর সঙ্গে। ঠিক এক মাস পরে লক্ষ্মী বিধবা হয়ে ফিরে এলো বাবার কাছে। আর নান্টুর বউ নলিনী হঠাৎ গায়ে আগুন লাগিয়ে পুড়ে মরল। লক্ষ্মীর ভাই রজত কলকাতার কলেজে পড়ে, মেস বাড়িতে থাকে। প্রত্যেক শুক্রবার বাড়ি ফেরে আর রবিবার রাতে আবার কলকাতায় ফিরে যায়। গ্রামে যখন এরকম অবস্থা চলছে তখন একদিন সন্ধেবেলায় রজত বাড়ি এলো। লক্ষ্মী ঘরদোর সাজিয়ে কত রকম রান্না করে রাখে প্রত্যেক শুক্রবার ভাইয়ের জন্য। কিন্তু এবারে রজত একটু অবাক হলো। দিদি কেমন যেন অন্যমনস্ক। প্রত্যেকবার রজতকে দেখে খুশিতে জড়িয়ে ধরে লক্ষ্মী, কিন্তু আজ একটু হেসে এড়িয়ে গেল। বেশ চিন্তায় পড়ল রজত। মার কাছে একটা কথা শুনে চিন্তাটা আরও বাড়ল রজতের। লক্ষ্মী নাকি সারাদিন স্বাভাবিক থাকে, কিন্তু অন্ধকার হলেই অন্যরকম হয়ে যায়। রজত ঠিক করল দিদিকে ডাক্তার দেখাবে। হতেই পারে অল্প বয়সে খুব শোক পেয়েছে। সত্যিই তাই, সকালবেলায় লক্ষ্মী আবার সেই আগের মতো ভাইকে দেখে বলে ওঠে, ভাই, তোর জন্য আমি সারা সপ্তাহ বসে থাকি। জানিস, নিজে রান্না করি, মাকে তো করতে দিই না। আছাড়া মার তো বয়স হলো, বল না। সে তো বটেই। জানিস ভাই, তুই এবার থেকে যখন আসবি সন্ধে করবি না, আর দল বেঁধে আসবি। শুনেছিস তো গ্রামে কি সব ঘটছে? হ্যাঁ শুনেছি। তুই চিন্তা করিস না, আমি ঠিক থাকবো। থাক, আর বেশি তরপাস নি। দিদির ভয় দেখে হেসে ফেলে রজত। এই তো দিদি আগের মতোই আছে। তবে মা মিথ্যে ভয় পাচ্ছিল না। সন্ধ্যের পর থেকেই দিদির পরিবর্তন লক্ষ্য করে রজত। কেমন যেন আরো ছাড়ো অবস্থা। কিছু জিজ্ঞেস করলে এমনভাবে উত্তর দেয় যেন এ বাড়িতে নতুন, কিছু জানে না। মা অসুস্থ, দিদি রজতের সব দেখাশোনা করে। রজত
প্রত্যেক শুক্রবার বাড়িতে এসে ধুতি পাঞ্জাবি পরে। সোনার বোতামটা বার করে দেয় লক্ষ্মী। কিন্তু গতকাল রাত্রিরে লক্ষ্মী ওটা দিতে ভুলে যায়। তাই সন্ধেবেলায় রজত বলল, দিদি, আমার এই সোনার বোতামটা বার করে দে তো। কিরকম অদ্ভুত চোখে চাইল লক্ষ্মী, তারপর পাশ কাটিয়ে চলে গেল। রজতের ঘুম আসছে না। তার প্রিয় দিদি, এ তার কি হলো? দূরে একটা বট গাছ দেখা যায় রজতের জানলা দিয়ে। রজত রাতের অন্ধকারে ওই গাছটার দিকে তাকিয়ে নানা রকম চিন্তা করতে লাগলো। হঠাৎ খুট করে একটা শব্দ। রজত সজাগ হয়ে দেখতে লাগলো কোথায় শব্দটা হলো। পাশের ঘরেই দিদি থাকে। রজত বিছানা ছেড়ে উঠে পড়ে। টেবিলে রাখা ঘড়িটার দিকে চোখ পড়ে। রাত 12টা। গ্রাম তো, রাত 12টাতেই সবার মাঝরাত। রজত দেখল দিদি ঘর থেকে কোথায় যেন যাচ্ছে, কিন্তু দিদি যেন ঘুমের ঘোরে হাঁটছে। দরজা খুলে দিদি এগিয়ে চলল ধীরে ধীরে। রজত কি ভেবে বালিশের নিচ থেকে জোরালো টর্চটা বার করে নিল। তারপর দিদিকে অনুসরণ করতে লাগলো। কোথায় যাচ্ছে দিদি? এই তো সকালে বারবার বলছিল রজতকে রাত্রির বেলা যেন বেরোসনি, তবে দিদি কেন বেরোচ্ছে? একটা রহস্যের গন্ধ পাচ্ছে রজত। ভাবল, দেখি না দিদিকে ডেকে বারণ করে, জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। একবার খুব আস্তে ডাকল, কিন্তু লক্ষ্মী শুনতে পেল না। রজত দেখল লক্ষ্মী সদর দরজা খুলে বট গাছের দিকে এগিয়ে চলেছে। থমকে দাঁড়ালো রজত। লক্ষ্মী ঠিক বট গাছের তলায় এসেই এক লাফ মারল, একদম গাছের মগডালে গিয়ে বসল। এ কি? রজত হতচকিত হয়ে কি করবে ভেবে না পেয়ে ছুটে গেল বট গাছের নিচে। চিৎকার করে উঠল, দিদি, দিদি! হঠাৎ চোখের সামনে একটা মুখ। কি বিভৎস! চুলগুলো মুখটা ঢেকে রেখেছে, মুখটা নিচে করে ঝুলে পড়েছে। ভয়ে 2 পা পিছিয়ে এলো রজত। হি হি করে হেসে উঠল মূর্তিটা। মুহূর্তের মধ্যে পেন্ডুলামের মতো দুলে ওঠে মুন্ডুটা। চুলের মধ্যে থেকে মুখটা দেখা গেল। এ তো লক্ষ্মী! চিৎকার করে উঠল রজত। হে কে? হে কে? কে তুই দিদিকে ভর করেছিস? পালা, নয়তো মরবি, পালা। মুন্ডুটা বুঝি তাকে কামড়াতে আসছে। রজত একটা বড় ইটের টুকরো তুলে ছুঁড়ে মারল মুন্ডুটার দিকে। আঘাত পেয়ে মুন্ডুটা তেড়ে এলো ওর দিকে। পালাতে গিয়ে বাড়ির দরজার কাছে পড়ে গিয়ে রজত অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে রজত দেখল সে তার ঘরে শুয়ে আছে। পাশে মা, বাবা, দিদি। দিদি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা ওর হাতের ওপর হাতটা রেখে উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে ওর দিকে। রজতের খুব ক্লান্ত লাগলো। তার হঠাৎ সব মনে পড়ে গেল। ধরফর করে উঠে বসে লক্ষ্মীর দিকে তাকিয়ে বলল, দিদি, 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 আমাকে ছেড়ে দে, ছেড়ে দে দিদি, আমি তো তোর একমাত্র ভাই। তা তো বটেই, কিন্তু তুই এসব কি বলছিস ভাই? ছেড়ে দেওয়ার কথা ঠিক বুঝতে পারছি না তো। আচ্ছা, আমার কি হয়েছিল রে? সেটাই তো বুঝতে পারছি না আমরা। সকালবেলা বুধর মা দুধ দিতে এসে হাউমাউ করে চিৎকার করে বলল, কে গো, কে কোথায় আছো, শিগগিরই ছুটে এসো, দাদাবাবু এখানে পড়ে আছে, এ কি সর্বনাশ হলো গো। বাড়ির সবাই আমরা ছুটে গিয়ে দেখি সদর গেটের কাছে তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। সবাই মিলে তুলে এনে ঘরে শুইয়ে কবিরাজ মশাইকে খবর দিল। উনি বললেন কোনো কারণে তোর মনের ওপরে চাপ পড়েছে, রাত জেগে হয়তো পড়াশুনো করেছে, একটু রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে। তা তুই হঠাৎ মাঝরাত্রে বাইরে গেলি কেন? তোকে না আমি কতবার বারণ করেছিলাম? কোনো স্বপ্ন টপ্ন দেখেছিলি নাকি? স্বপ্ন? স্বপ্ন? হয়তো তাই হবে। স্বপ্নই সে দেখেছিল, কিন্তু কি বাস্তব! যেন মনে হচ্ছে সব সত্যি। ওহ, দুঃস্বপ্ন বটে একটা। হঠাৎ রজতের চোখে পড়ল দিদির কপালে সদ্য আঘাতের চিহ্ন। জায়গাটা নীল হয়ে আছে। রজত ছটফট করে উঠল। মনে পড়ল ইট ছুঁড়ে মুন্ডুটাকে আঘাত করার দৃশ্যটা। সে বলল, ওই দাগটা
ওই দাগটা কিসের রে? আর বলিস না, তোকে তুলে আনার সময় দরজার শিকলটাতে জোরে এক ধাক্কা খেয়েছি। রজত লক্ষ্মীর সরল কথাগুলো শুনে মহাদ্বন্দ্বে পড়ে গেল। তবে কি সে সত্যিই স্বপ্ন দেখছিল, নাকি ঘুমের ঘোরে স্বপ্ন দেখে হাঁটার অভ্যাস হয়েছে? কিন্তু তা যদি হতো তবে মেসের লোকেদের কাছে তা আগে জানতে পারত। কি জানি, তবে এমনও তো হতে পারে কদিন ধরে গ্রামে নানা রকম গল্পগুজব শুনে স্বপ্নের মধ্যে এমনটা ঘটেছে। এসব ব্যাপার অবচেতন মনে ছাপ ফেলতেই পারে। মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলেও সে ঘটনাটা ভুলতে পারছে না। ব্যাপারটা সে আরেকবার বাজিয়ে দেখবে। একটু সুস্থ হতেই ও ঠিক করলো রাত্রিরে আর ঘুমোবে না, দিদির ওপর নজর রাখবে। কারণ এটা তো ঠিক, সে নিজের চোখেই দেখেছে সন্ধে হলেই দিদি কেমন বদলে যায়। ঠিক রাত 12টা রজত দেখল লক্ষ্মী বেরিয়ে আসছে ঘর থেকে। চুল খোলা, হাওয়ায় উড়ছে, সোজা তাকিয়ে এগিয়ে চলেছে। কেমন যেন একটা ভাব। হঠাৎ কি হলো, রজত একেবারে লক্ষ্মীর সামনে পথ আগলে দাঁড়িয়ে থেকে ডেকে বলল, এ দিদি, কোথায় যাচ্ছিস? লক্ষ্মী তাকালো রজতের দিকে। চোখ দুটো আস্তে আস্তে আগুনের গোলার মতো জ্বলতে লাগলো। শোঁ শোঁ করে শব্দ হতে থাকলো। একটা ঝড়ের মতো ঠান্ডা হাওয়া এক ধাক্কা মারল রজতকে। ছিটকে পড়ল রজত। তারপরই চোখ তুলে দেখল লক্ষ্মী গাছের তলায় দাঁড়িয়ে। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না রজত। গাছের তলায় একটা কুকুর ঘুমোচ্ছিল। লক্ষ্মী মাথা নিচু করে ওর গলাটা কামড়ে ধরল। কুকুরটা ধস্তাধস্তি করতে লাগলো ছাড়াবার জন্য। তারপর কুঁই কুঁই আর্তনাদ করতে করতে লুটিয়ে পড়ল। রজত একটু দূরেই দাঁড়িয়েছিল। আর্তনাদ করে বলল, দিদি! লক্ষ্মী ঘুরে দাঁড়ালো। রজত দেখল ওর দু কষ বেয়ে রক্ত পড়ছে। আরো ভালো করে লক্ষ্য করল রজত, না, এ তো তার দিদি নয়। তাছাড়া শুধু মুন্ডুটা রয়েছে, শরীর তো দেখা যাচ্ছে না। মুন্ডুটা ক্রমশ এগিয়ে এলো। রজত পালাবার চেষ্টা করেও পারল না। মুন্ডুটা ওর চোখের সামনে এসে দুলতে লাগলো। রজত বাক্যহীন, স্তম্ভিত। মুন্ডুটা বলল, এই শোন, তুই যাকে দিদি বলছিস আমি সে নই। আমি দত্তদের বাড়ির বউ নলিনী, যাকে গাঁয়ের লোকেরা ডাইনি বলে পুড়িয়ে মেরেছে, বুঝেছিস? আমি এ গ্রামের সব কটাকে শেষ করব। কুকুর, বিড়াল, মানুষ একটাও থাকবে না। আর তুই যদি আমার সামনে থেকে সরে না যাস তবে তোকেও শেষ করব, বুঝলি? হঠাৎ রজতের কেমন সাহস হলো। সে বলল, তুমি নলিনী বৌদি? আমি তো তোমাকে চিনি গো। শুনেছিলাম বটে তুমি আগুনে পুড়ে মারা গেছো, কিন্তু তোমাকে মেরেছে তা তো জানতাম না। না না, এ তো বড় অন্যায়। রজতের গলার স্বরে কি ছিল কে জানে। নলিনীর গলার স্বর নরম হলো। সে বলল, ভয় পাসনি, তোর দিদির আমি কোনো ক্ষতি করব না। শুধু একটা দেহ চাই বলে ওকে ধরেছি। দেহ? দেহ নিয়ে তুমি কি করবে বৌদি? তুমি তো এখন প্রেতাত্মা। হ্যাঁ, দেহ ধরেই আমি ঘুরে বেড়াই। গাছের মগডালে বসে লক্ষ্য করি কে আসছে আর কে যাচ্ছে। তারপর ভালো মানুষ সেজে সামনে যায়, কেউ সন্দেহ করে না। তারপর ওদের ঘাড় মটকায়। কি করলে তোমার শান্তি হবে বৌদি? বলো আমায়, আমি তাই করব। দাঁড়া, আগে গ্রামটাকে উজাড় করি, গায়ের জ্বালাটা মেটায়, তবে তো। তুই চলে যা, আর আমাকে যদি বিরক্ত করিস তাহলে তোর দিদিরও প্রাণ নেব বলে দিলাম। আবার শোঁ শোঁ শব্দ হলো। নলিনীকে আর দেখা গেল না।
রজত ওপরের দিকে তাকিয়ে বলল, বৌদি, কথা দাও তুমি দিদির সাথে কোনো ক্ষতি করবে না। তাহলে আমি আর বিরক্ত করব না, আর কাউকে কিছু বলবো না। বেশ, তাই হবে। ভোর হতে আর বেশি দেরি নেই। রজত ফিরে এলো ঘরে। উঁকি মেরে দেখল লক্ষ্মী শুয়ে আছে নিজের বিছানায়। পরদিন সকালে একটু অন্যমনস্ক হয়ে বাজারের দিকে হেঁটে যাচ্ছিল রজত। হঠাৎ কে যেন ডাকল, আরে রজত না? রজত ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে তারই বয়সী একজন যুবক। খুব যেন চেনা চেনা লাগল, কিন্তু ঠিক মনে করতে পারল না। আরে, আমাকে চিনতে পারছিস না? আমি মুনিশ। ব্যাস, আর বলতে হলো না। রজতের ছোটবেলার খেলার সঙ্গী। মুনিশের বাবা কলকাতায় চলে যাওয়ায় ওদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। সে কি আজকের কথা? তখন তো ওরা দুজনেই খুব ছোট। রজত হেসে বলল, তোরা বুঝি আবার গ্রামে ফিরে এসেছিস? ঠিক তা নয় রে, মাসখানেকের জন্য বেড়াতে এসেছি বলতে পারিস। তা তোর কি খবর? মনীষ, তুই দত্তবাড়ির ব্যাপারটা জানিস? দত্তবাড়ির জানি বই কি। আরে, ওটা তো এখন খবর। কি রকম খবর? জানিস না, ওদের বাড়ির বউটাকে কয়েকজন মিলে ডাইনি বলে পুড়িয়ে মেরেছে। ভাবতে পারিস, এই 20 শতাব্দীর যুগে? ছি 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 ছি। না, কিন্তু কেন? কি করেছিল সে? কিছু না, ভেরি সিম্পল। নলিনী বৌদি লেখাপড়া জানা মেয়ে, তার ওপর ওর বাবা ছিলেন কবিরাজ। সুতরাং ছোটবেলা থেকে নানা ধরনের ব্যাপার ওর দেখা, আর সেটাই কাজে লাগাতে গিয়ে এই বিপত্তি। কিরকম ব্যাপারটা আমাকে একটু খুলে বলতো। চল তাহলে ওই চায়ের দোকানটায় গিয়ে বসি। চল। মুনিশের কাছে রজত শুনল, একদিন সন্ধেবেলায় নলিনী ঘরে ছিল। হঠাৎ শুনল বাড়িতে কান্নাকাটির রোল পড়ে গেছে। ছুটে গেল নলিনী কি হয়েছে দেখতে। দেখল ওর ভাসুরের 2 বছরের ছেলেটার কদিন ধরে জ্বর চলছিল। হঠাৎ তড়কা হয়ে ঘাড় শক্ত হয়ে কাঠের মতো হয়ে গেছে। সবাই মনে করেছিল মরে গেছে। নলিনী দেখেছিল ঠিক এই রকম একটা ঘটনা। তার দাদুর কাছে একদিন একটা লোক ছুটতে ছুটতে এসে কেঁদে পড়ল। তার কোলে বছর 3 একটা মেয়ে, তড়কা মতো হয়েছে। দাদু সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথায় ঠান্ডা জল ঢালতে লাগলেন আর বললেন, যেখান থেকে পারো একটু বরফ জোগাড় করো। বরফ এলো। বরফ জল ঢালতেই বাচ্চাটা সুস্থ হয়ে উঠল। নলিনী আর দেরি করল না। সে তাড়াতাড়ি কুঁজোর ঠান্ডা জল এনে বাচ্চাটার মাথায় ঢালতে লাগলো। বাড়ির লোক বাধা দিল না। মরেই যখন গেছে আর বাধা দিয়ে কি হবে, যা করে করুক। আশ্চর্য, বরফ দেওয়ার দরকার হলো না। জল ঢালতে ঢালতে বাচ্চাটা কেঁদে উঠল। সবাই আশ্চর্য। গ্রামের লোকেরা বলাবলি করতে লাগলো, এ কি ভেলকি জানে নাকি? লোকে হয়তো ব্যাপারটা নিয়ে অত মাথা ঘামাতো না, কিন্তু পরদিনই এমন একটা ঘটনা ঘটল যে নলিনীর বদনাম হয়ে গেল ডাইনি বলে। দত্তবাড়ির 2 শরিকের মধ্যে আর মুখ দেখা দেখি নেই। নলিনীর এক ঠাকুরপো খেলতে খেলতে পুকুরে পড়ে গেল। হই হই কাণ্ড। যখন তোলা হলো দেখা গেল মৃত। যদিও মুখ দেখা দেখি নেই, তবুও ওরা এসে ধরল নলিনীকে। তুমি তো ভেলকি জানো, বাঁচিয়ে দাও। নলিনী যত বলে আমি ওসব কিছু জানি না, কে শোনে কার কথা। শেষে বদনাম দিল শত্রুর ছেলেকে মেরে ও নাকি নিজের ভাসুরের ছেলেকে প্রাণ ফিরিয়ে দিল। ও একটা ডাইনি। নলিনীর স্বামীর নাম ভোলানাথ দত্ত। উনি ভোর 5টায় উঠে ট্রেনে করে বর্ধমানে যান চাকরি করতে, আর রাত 11টায় ফেরেন। কিছুই খবর রাখেন না। একদিন নলিনীকে কে বা কারা যেন টানতে টানতে নিয়ে যায় মুখে কাপড় বেঁধে, তারপর গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারে। আশ্চর্য, গ্রামের একটা লোকও প্রতিবাদ করেনি। শুধু ভোলানাথ বাড়ি ফিরে সব শুনে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেছিল যে এ অন্যায়, এ অন্যায়। পুলিশ কোনো প্রমাণ পায়নি কারা নলিনীর গায়ে আগুন দিয়েছিল। এতদূর বলার পর মুনিশ হঠাৎ প্রশ্ন করে, এই তো বেশ কিছুদিন আগের কথা, তুই হঠাৎ এতদিন পরে এসব প্রশ্ন করছিস? তুই শুনিসনি? অবাক লাগছে।
না না, শুনেছি, তবে অতটা গুরুত্ব দিইনি। তবে আজ গুরুত্ব দিচ্ছিস যে? হ্যাঁ, দিচ্ছি। রজত একটু ভাবল, দিদিকে বাঁচাতে গেলে তার মনীষের সাহায্য চাই। সে একা কিছু করতে পারবে না, কিন্তু সে যে কথা দিয়েছে নলিনীকে কাউকে কিছু বলবে না। একটু ভেবে রজত বলল, তুই জানিস গ্রামের কয়েকটা লোক ইতিমধ্যে মারা গেছে? কেন মারা যাচ্ছে জানা যায়নি কিন্তু। হ্যাঁ শুনেছি, আমরা সবাই খুব চিন্তায় আছি, ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। তুই যদি কাউকে না বলিস তো ব্যাপারটা আমি আমি তোকে বলতে পারি, কিন্তু মনে রাখিস কাউকে কিছু বললে আমার কিন্তু জীবন সংশয় হবে। জীবন সংশয়? আমি কিছু বলবো না, তুই বল। সবকিছু আমার শোনা দরকার, গ্রামটাকে তো বাঁচাতে হবে। সব খুলে বলল রজত। মনীষ সব শুনে স্তম্ভিত হয়ে রইল। বলল, দেখ, যে করে হোক দিদিকে বাঁচাতে হবে। রজত ওর হাত দুটো ধরে অনুনয় করে বলল, প্লিজ মনীষ, তুই আমাকে একটু সাহায্য কর ভাই। নিশ্চিন্ত থাক রজত, তোর দিদি আমারও দিদি। তাছাড়া সব জেনে শুনে আর তো বসে থাকা যায় না। তবে তার আগে তুই আমাকে একবার দেখাতে পারিস? বেশ তো, আজ রাতটায় তুই আমার বাড়িতে লুকিয়ে থাকবি। আচ্ছা। মা, দিদি বা কেউ যেন টের না পায়, বুঝেছিস? রাত 12টায় আমরা বাড়ির পেছনে লুকিয়ে থাকবো। তুই ওই 11টা নাগাদ চুপি চুপি এসে আমাদের বাগানের দরজা দিয়ে বাড়ির পেছনটায় লুকিয়ে থাকবি, বুঝেছিস? ওখান থেকে সদর দরজাটার দিকে লক্ষ্য রাখবি। আমি ঠিক সময় তোর সঙ্গে দেখা করব। ঠিক 12টার সময় একজন ভিখিরিকে দেখা গেল গাছের কাছাকাছি ঘোরাঘুরি করে একটা ছেঁড়া চাদর বিছিয়ে শুয়ে পড়ল। রজত ঠিক সময়ে এসে মনীষের সঙ্গে দেখা করে গিয়েছিল। নলিনী লক্ষ্মীকে ভর করে বাড়ির সদর পেরিয়ে বটগাছের কাছে এসে দাঁড়ালো। এদিক ওদিক একটু পায়চারি করল। তারপর নিমেষের মধ্যে মুখ নামিয়ে ভিখিরিটার গলার নলিতে দাঁত বসিয়ে দিল। মিনিট 5 তারপর যখন উঠে দাঁড়ালো, সে কি বিভৎস চেহারা! মনীষ ভয় পেয়ে কিছু বলতে গেল, রজত বুঝতে পেরে চট করে ওর মুখটা চেপে ধরে ফিসফিস করে বলল, চুপ! লক্ষ্মীকে দেখা গেল গ্রামের পথ ধরে এগোতে। ইশারায় ওকে অনুসরণ করতে বলে রজতও বেরিয়ে পড়ল বাড়ির পেছন থেকে। মনীষ ওর সঙ্গ নিল। গ্রামের পথ ধরে লক্ষ্মী চলেছে দত্ত বাড়ির দিকে। আজ একটা অঘটন ঘটবে বলে মনে করল রজত, কিন্তু আটকাবে কেমন করে? মনীষ বলল, এই কপালীতলা একজন কাপালিক এসেছে। গ্রামের লোক ওর ভয়ে ওদিকে কেউ পা দেয় না। একবার যাবি তার কাছে? এত রাতে? আরে রাত না হলে তো ওদের দেখা পাওয়া যায় না। বেশ, ঠিক আছে, চল। কালী মন্দিরের চাতালে বসেছিল কাপালিক। লাল টকটকে কাপড়, গলায় মোটা রুদ্রাক্ষের মালা, রক্তবর্ণ চোখ, দেখলেই ভয় হয়। সব শুনে বলল, কাল রাত্রে আমি যাব, তোরা আসবি। আর হ্যাঁ, আর একটা কথা, ওর বাবা গ্রামের কবিরাজ বললি না, তাকে নিয়ে আয় এখানে, ও থাকবে আমাদের সঙ্গে। কিন্তু উনি কি আসতে চাইবেন? আসবে না মানে? আসতে তো ওকে হবেই। ওর মেয়ে মুক্তি পাবে আর ও আসবে না? কাপালিকের কথা সত্যি। একে কন্যার অকাল মৃত্যু, তার উপর এই রকম দুঃখজনক পরিণতির কথা শুনে কোনো বাবা চুপ করে থাকতে পারে? পরদিন ঠিক রাত 12টা নাগাদ ওরা 4 জনে এসে দাঁড়ালো বটগাছের তলায়। কাপালিকের হাতে একটা কমণ্ডলু আর ত্রিশূল। কাপালিক ত্রিশূল দিয়ে ওদের ঘিরে একটা গণ্ডি টেনে দিয়ে বলল, কেউ আর এর বাইরে এক পাও যাবে না, তাহলে কিন্তু প্রাণে মরবে। কবরেজ, ডাক তোর মেয়েকে, ডাক। মা নলিনী, মা দেখা দে মা। চলে যাও, চলে যাও তোমরা। আমি কিন্তু সব কটাকে শেষ করে দেবো বলে দিচ্ছি। মারে, আমি তোর বাবা। তুই মা একই ধ্বংসের খেলায় মেতেছিস। বন্ধ কর মা। চুপ করো। যারা আমার জীবন শেষ করে দিয়েছে তাদের গ্রাম আমি উজাড় করব, তবে আমার শান্তি। লক্ষ্মীকে যদি ছেড়ে না দিস তবে কিন্তু তুই জ্বলে পুড়ে মরবি বলে রাখলুম।
এই দেখ, আমার হাতে মায়ের মন্ত্রপুত সর্ষে। এর একটা কণা তোর গায়ে লাগলে কিন্তু তোকে যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে হবে। কেউ বাঁচাতে পারবে না। ছেড়ে দে বলছি লক্ষ্মীকে, ছেড়ে দে। কাপালিক মশাই, আমি ওর নামে গয়ায় পিণ্ড দেব, তাহলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। না না, তাতে লক্ষ্মীর ক্ষতি হবে। আগেও লক্ষ্মীকে ছেড়ে যা, তবে ফিরে যাবি না ছুড়ব। সব চুপচাপ। তারপর গাছের একটা ডাল ভেঙে পড়ল। ঢিল ইট পাটকেল এসে পড়তে লাগলো ওদের ওপর, কিন্তু গন্ডির ভেতর পড়ল না। এবার কাপালিক সত্যি করে ছুটল কয়েকটা সর্ষের দানা, বলল, তবে নে এবার তোর শাস্তি। ঠিক আছে, ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, তুমি ছুড়ো না। তুই এই গ্রাম ছেড়ে চলে যা। তোর বাবা কালী গয়ায় যাবে তোর কাজ করতে। ততদিন কথা দে, তুই আর কাউকে জ্বালাবি না। শোঁ করে শব্দ হলো। হঠাৎ লক্ষ্মীকে দেখা গেল অজ্ঞান অবস্থায় গাছের নিচে। কাপালিক বলল, যা, তোর দিদিকে ঘরে নিয়ে যা, আর কোনো ভয় নেই। কবিরাজ মশাই চোখে হাত দিয়ে কাঁদতে লাগলেন। রজত বলল, জ্যাঠামশাই, আজ রাতটা আমার বাড়ি থেকে কাল যাবেন। কবিরাজ মশাই কোনো কথা না বলে রজতের সঙ্গে যেতে রাজি হলেন। কাপালিকের মন্ত্রপুত জল লক্ষ্মীর জ্ঞান ফিরিয়ে দিল। লক্ষ্মী অবাক হয়ে চারদিকে তাকিয়ে বলল, আমি এখানে কেন? আমার কি হয়েছে? দিদি, ঘরে চল, তোকে আমি সব বলবো। পরদিন সকালে কবিরাজ মশাই চলে গেলেন। যাওয়ার সময় তিনি কাঁদছিলেন বট গাছটার দিকে তাকিয়ে। লক্ষ্মী কবিরাজ মশাইয়ের কাছে গিয়ে বলল, জ্যাঠামশাই, নলিনী নেই, কিন্তু আমি তো আছি। আমিও তো আপনার আরেক মেয়ে। আপনি কাঁদবেন না। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। তোর শরীরেই তো নলিনী বাস করছিল। তুই তো আমার আর এক নলিনী। আমি আবার আসবো মা, আবার আসবো। ভালো থাকিস। কদিন পরেই খবর পাওয়া গেল যে রাতে মনীষ আর রজত লক্ষ্মীকে দত্তবাড়ির দিকে যেতে দেখেছিল, সেই রাতে কে বা কারা এসে নলিনীর সেই জ্ঞাতি খুড়শ্বশুরকে হত্যা করে গেছে। সবচেয়ে অবাক কাণ্ড, তার শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু দেহ ছিল রক্তহীন। খবরটা শুনে রজত বুঝতে পারল নলিনী তার মৃত্যুর প্রতিশোধ নিল এইভাবে। সে থাকলে হয়তো দত্তবাড়ির সকলেই প্রাণ হারাত। প্রতিহিংসা গল্পটি এখানেই শেষ হলো। গল্প সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এবং নমস্কার।